আচ্ছা, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? আমাদের অলরেডি ইউনিট 1 আর ইউনিট 2 সিলেবাসের মধ্যে কমপ্লিট হয়েছে। তো আমরা থার্ড ইউনিট শুরু করব। এই যে থার্ড ইউনিট যেটা আছে, এই ইউনিটটার নাম হচ্ছে ট্যারিফ অ্যান্ড এনার্জি কনজারভেশন ইন ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? ট্যারিফ অ্যান্ড এনার্জি কনজারভেশন ইন ইন্ডাস্ট্রিজ। এবং এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে এনার্জি কস্ট অ্যান্ড রিসেন্ট WBACB ট্যারিফস, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ ট্যারিফ সিস্টেমস টু রিডিউস দ্য এনার্জি বিলস। অর্থাৎ WBAC DCL এর যে ট্যারিফ সিস্টেম বর্তমানে আছে সেইটা সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ট্যারিফ সিস্টেম টু রিডিউস এনার্জি বিল। এই ট্যারিফ সিস্টেমের ব্যবহার করে কিভাবে এনার্জি বিল কম করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে এনার্জি কনজারভেশন বাই ইমপ্রুভিং লোড ফ্যাক্টর অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। লোড ফ্যাক্টর এবং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে উন্নতি করে কি করে আমরা এনার্জি কনজারভেশনকে বাড়াতে পারবো, এনার্জি কনজারভেশন কিভাবে আরো করতে পারবো। তো প্রথমে এই চ্যাপ্টারটা যেহেতু খুব মানে এরকম ভাবে বলা আছে যে এনার্জি কস্ট অ্যান্ড রিসেন্ট WBACB ট্যারিফস, তো সেটা বলবার আগে আমাদেরকে একটু জানতে হবে, একটু পাওয়ার ইকোনমিক্স সম্পর্কে জানতে হবে। মানে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, এই ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। তো সেইটা না থাকলে কিন্তু ট্যারিফের কনসেপ্টটা সেভাবে বোঝা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে ট্যারিফ মানে হচ্ছে আমরা যে ইলেকট্রিসিটি কনজামশন করি, সেই কনজামশনের জন্য যে টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয়, যে রেটে আমরা টাকাটাকে পেমেন্ট করি, বিলটাকে পেমেন্ট করি, সেটাকেই ট্যারিফ বলে। তো সেই ট্যারিফ আমরা কাকে পেমেন্ট করি? আমরা পেমেন্ট করি যাদের কাছ থেকে আমরা ইলেকট্রিসিটিটা পারচেজ করি, তাদের কাছ থেকে আমরা, বা যাদের যে সার্ভিস প্রোভাইডার আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে তাদেরকেই আমরা ওই ট্যারিফটা প্রোভাইড করি, বা ট্যারিফের বিলটা আমরা তাদেরকেই দিই। এবার তারা কোথা থেকে ইলেকট্রিসিটিটা পায়? তারা পায় ইলেকট্রিসিটিটা পাওয়ার জেনারেশন যারা করছে তাদের কাছ থেকে। তাহলে পাওয়ার জেনারেশনের যে ইকোনমিক্স, তার সঙ্গে ট্যারিফের একটা সম্পর্ক আছে। মানে পাওয়ার জেনারেশন করতে অ্যাকচুয়ালি কিছুটা খরচ হচ্ছে, সেই খরচ কি কি সেগুলো মিট করবার জন্যই তো এই ট্যারিফের কনসেপ্ট আনা হয়েছে। তো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে ইকোনমিক্সের ব্যাপারটা সেটা আমরা প্রথমে জানবো। তো সেটা তো দেখো, প্রথমে আমরা বলবো যে হোয়াট ইজ দ্য ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশনের ইকোনমিক্স বলতে কি বোঝায়? দ্য আর্ট দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য পাওয়ার ইউনিট, that is 1 kWh cost of production of electrical energy, is known as economics of power generation। যে পদ্ধতির মাধ্যমে আমরা 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে কতটা খরচ হচ্ছে সেইটা নির্ণয় করতে পারবো, একেই বলা হয় ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। এবার এই ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশনের সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস আছে। সেই ইম্পর্টেন্ট টার্মস গুলো হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। তো কোনটাকে কি বলে আমরা জানবো। তো প্রথম টার্ম হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট এটা কি? দ্য কস্ট অফ ইউজ অফ এনার্জি ইজ নোন অ্যাজ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে সুদ। তো পাওয়ার স্টেশন যেটা কনস্ট্রাক্ট করা হয়, সেটা কনস্ট্রাক্ট করবার জন্য প্রথমত কি দরকার? সেটা কনস্ট্রাক্ট করার জন্য হিউজ ক্যাপিটাল দরকার। একটা পাওয়ার স্টেশন তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে ক্যাপিটালের প্রয়োজন, টাকার প্রয়োজন। দ্য মানি ইজ জেনারেলি borrowed from the banks। এই যে টাকা, সেটা কোথা থেকে আসে? দ্য মানি ইজ জেনারেলি borrowed from the banks। ব্যাংক থেকে ধার নিয়ে টাকাটা আসে, অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস থেকেও ধার নেওয়া যেতে পারে। ব্যাংক থেকে না হয়ে অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও টাকাটা ধার নেওয়া যেতে পারে। and the supply company has to pay an annual interest on the amount। যে টাকাটা ধার নিয়ে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে, সেই টাকা যেটা ধার নেওয়া হয়েছে তার উপরে একটা বার্ষিক একটা সুদ পে করতে হবে, ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ইভেন ইফ দ্য কোম্পানি হ্যাজ স্পেন্ট আউট ইটস রিজার্ভ ফান্ডস, দ্য ইন্টারেস্ট মাস্ট স্টিল বি অ্যালাউড ফর, সিন্স দ্য অ্যামাউন্ট would have earned interest if deposited in a bank। মানে ধরো কোনো কোম্পানি, খুব বড় কোম্পানি, তাদের ব্যাংক থেকে ধার নেওয়ার দরকার নেই। ব্যাংক থেকে না ধার করে সেটা তাদের যে রিজার্ভ ফান্ড আছে সেখান থেকেও তারা টাকাটাকে নিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে পারে।
কিন্তু সেটা করলেও তার উপরে ইন্টারেস্টের কনসেপ্টটা কিন্তু ধরতেই হবে। কারণ কি? কারণ হচ্ছে ওই টাকাটা তারা পাওয়ার প্ল্যান্ট সেট আপ না করে যদি কোনো ব্যাংক বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতো, তাহলে তার উপর একটা ইন্টারেস্ট পেত। তার মানে কি? সেই ইন্টারেস্টের কনসেপ্টটা কিন্তু এখানেও আমাদেরকে ধরতে হবে। মানে ব্যাংক থেকে বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও যদি তারা ধার নিয়ে করুক, অথবা সেটাকে তারা নিজেদের রিজার্ভ ফান্ড খরচ করেই করুক, তাহলে ইন্টারেস্টের কনসেপ্টটা কি? মানে কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে যে টাকাটা ব্যাংক থেকে বা অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ধার নিতে হয়, তার উপরে বার্ষিক একটা ইন্টারেস্ট পে করতে হয়। Therefore, while calculating the cost of production of electrical energy, the interest payable on the capital investment must be included. তাই ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে কতটা খরচ হচ্ছে সেই খরচের হিসাব করতে গিয়ে এই ইন্টারেস্টের কনসেপ্টটা কিন্তু আনতে হবে। মানে কতটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে। যখন আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে কত খরচ হচ্ছে হিসাব করব, তখন এই কোম্পানিকে কতটা ইন্টারেস্ট পে করতে হয় সেটাও কিন্তু হিসাবের মধ্যে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এর মানেটা কি? ইট ইজ দ্য ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড বিল্ডিং ডিউ টু কনস্ট্যান্ট ইউজ। এটাকেই ডেপ্রিসিয়েশন বলে। মানে ধরো কোনো একটা ইকুইপমেন্ট আজকে পারচেজ করা হলো, সাপোজ একটা মোবাইল আজকে পারচেজ করা হলো, তাহলে কি হবে? যত আমরা সেটাকে ইউজ করব তার কস্ট তো কমতে থাকবে। মানে আজকে যে মোবাইলটা আমরা সাপোজ পারচেজ করছি, যদি আমরা 1 মাস পরে সেটাকে বিক্রি করতে চাই বা 1 বছর পরে যদি বিক্রি করতে চাই, আমরা নিশ্চয়ই সেই কস্ট পাবো না। আমরা কি হবে? সেটাকে বিক্রি যদি করতে চাই, কম কস্টে আমাদেরকে বিক্রি করতে হবে। তার মানে সেই যে অ্যাসেট, এখানে এক্ষেত্রে আমার সাপোজ মোবাইল, এটা হচ্ছে একটা অ্যাসেট, এটা কি হচ্ছে? এটা ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটার ভ্যালুটা ক্রমশ কমে যাচ্ছে। ঠিক একইভাবে হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বা যদি বিক্রি ধরো করতে চাইতো, সেটা কি হবে? অ্যাপ্রিসিয়েট, মানে সেটার ভ্যালুটা কমে যাচ্ছে না। আজকে ধরো একটা গাড়ি কিনলে 2 বছর পরে গাড়িটার কি সেই দাম পাবে? বা 1 বছর পরেও কি সেই দাম পাবে? কম দামে বিক্রি করতে হবে। মানে কি? জিনিসের দাম কমে যাচ্ছে, অ্যাপ্রিসিয়েশন তো হচ্ছে না। জিনিসের দাম যদি বাড়তো তাহলে তাকে বলা হতো অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট, অ্যাপ্রিসিয়েশন। কিন্তু এটা কি হচ্ছে? কমে যাচ্ছে। একে কি বলে? ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? ঠিক একইভাবে ধরো পাওয়ার প্ল্যান্টের যে ইকুইপমেন্টস গুলো আছে, ধরো একটা পাওয়ার প্ল্যান্ট, তাতে কি কি ইকুইপমেন্টস থাকতে পারে? টারবাইন আছে, অল্টারনেটর আছে, ট্রান্সফরমার আছে। তো এই সমস্ত ইকুইপমেন্টস যেগুলো ধরো আজকে হয়তো 1 কোটি টাকা দিয়ে কেনা হলো, এবার এই আজকে যেটা 1 কোটি টাকা দিয়ে ধরো সাপোজ কেনা হয়েছে, সেগুলো কি আর মানে সারা জীবন চলবে? তা তো চলবে না। একটা নির্দিষ্ট সময় জুড়েই সেটা চলবে। ধরো সাপোজ 20 বছর সাপোজ ওটা চললো, কি 30 বছর চললো। তার মানে কি? প্রত্যেক বছর জিনিসটার ভ্যালু একটু একটু করে কমতে থাকবে। ওই জিনিসটার ভ্যালু একটু একটু করে কমতে থাকবে, এবং এই যে কন্টিনিউয়াস ডিক্রিজ যে ভ্যালুতে হচ্ছে, এটাকে আমরা কি বলি? ডেপ্রিসিয়েশন বলি। এবার দেখো, এভরি পাওয়ার স্টেশন হ্যাজ অ্যান ইউজফুল লাইফ রেঞ্জিং ফ্রম 50 to 60 ইয়ার। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টেরই একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে, সেটা হচ্ছে 50 থেকে 60 বছর অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়। ঠিক আছে? ফ্রম দ্য টাইম দ্য পাওয়ার প্ল্যান্ট ইজ ইনস্টলড, দ্য ইকুইপমেন্ট স্টেডিলি ডিটোরিয়েটস ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার, so that there is a gradual decrease in the value of the plant. The reduction value of the every power plant every year is known as annual depreciation. এর মানে কি হলো? যখন একটা পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করা হলো, পাওয়ার প্ল্যান্টের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোতে তো কনস্ট্যান্ট চলছে, চলতে চলতে একটা ক্ষয়ক্ষতি তো তার মধ্যে হচ্ছে, ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে। তার মানে তার কি হচ্ছে? তার ভ্যালু ক্রমশ কিন্তু কমে যাচ্ছে। মানে প্ল্যান্টের ভ্যালু, ইকুইপমেন্টস এর ভ্যালু কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে। এবং এই যে কমে যাওয়াটা, প্রত্যেক বছর কতটা করে ভ্যালু কমছে, এটাকে যদি আমরা হিসাব করি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? তো পাওয়ার ইকোনমিক্স বা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, তার সঙ্গে রিলেটেড এই দুটো টার্ম, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা আসছি কিসে? আমরা আসছি কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। মানে পাওয়ার স্টেশনে যে ইলেকট্রিসিটি জেনারেটেড হচ্ছে, সেই জেনারেশন করতে গিয়ে যে খরচ হচ্ছে, সেই খরচটাকে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি। তো কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কস্টের মধ্যে 3টে ভাগ। প্রথম ভাগ হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা ভাগ হচ্ছে সেমি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে রানিং অর অপারেটিং কস্ট। ঠিক আছে? এবার আমরা এক এক করে আলোচনা করব কোন কস্টটাকে কি বলে। প্রথমে আমরা আসবো ফিক্সড কস্টে। ফিক্সড কস্ট কাকে বলে? ইট ইজ দ্য কস্ট হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাক্সিমাম ডিমান্ড
অ্যান্ড ইউনিটস জেনারেটেড, মানে এই যে কস্টটা, এটা পাওয়ার প্ল্যান্টের যে ম্যাক্সিমাম কত ডিমান্ড হচ্ছে, মানে কত মেগাওয়াট সেই পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, কি কত ইউনিট কত মেগাওয়াট আওয়ার এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করছে, তার উপরে কিন্তু নির্ভরশীল নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট, এগুলোর উপরে নির্ভর করে না। তাহলে এই ফিক্সড কস্টটা কিসের উপরে নির্ভর করে? দ্য ফিক্সড কস্ট ইজ ডিউ টু দ্য অ্যানুয়াল কস্ট অফ দ্য সেন্ট্রাল অর্গানাইজেশন, interest on capital cost of the load, and on salaries of the high officials। ঠিক আছে, এগুলো কিসের উপরে ডিপেন্ড করছে? যে সেন্ট্রাল যে অর্গানাইজেশন একটা বানাতে হয়েছে, পাওয়ার জেনারেশনের যে কোম্পানি যে বানাতে হয়েছে, সেই কোম্পানির যে সেন্ট্রাল একটা অর্গানাইজেশন, সেটাকে চালানোর জন্য তো একটা ফিক্সড কস্ট লাগবে। অথবা যে ক্যাপিটাল কস্ট গুলো হয়েছে, ক্যাপিটাল কস্ট মানে সাপোজ যে জমি কেনা হয়েছে পাওয়ার প্ল্যান্ট সেট আপ করবার জন্য, এই কস্টগুলো কি? এগুলো হচ্ছে ক্যাপিটাল কস্ট। তো এইগুলো কস্ট, এই কস্টগুলো যে বিয়ার করতে হয়, তার উপর একটা ইন্টারেস্ট আসবে, কারণ এগুলো ব্যাংক থেকে লোন নিয়ে কেনা হয়, তার মানে সেটার উপর একটা ইন্টারেস্ট তো আসবে। তো সেই ইন্টারেস্টের জন্য যে পেমেন্টটা করতে হচ্ছে, এটা তো ফিক্সড, এটা তো নির্ভর করছে না পাওয়ার প্ল্যান্টটা কত মেগাওয়াটের বা কত মেগাওয়াট আওয়ার সেই পাওয়ার প্ল্যান্ট জেনারেট করছে, তার উপরে কিন্তু এই ব্যাপারগুলো নির্ভরশীল নয়। অথবা স্যালারিজ অফ দ্য হাই অফিসিয়ালস, সাপোজ যারা হচ্ছে টপ অফিসিয়ালস একটা কোম্পানি, তাদের যে স্যালারি, সেগুলো নিশ্চয়ই মেগাওয়াট আওয়ার কত জেনারেট করছে তার উপরে নির্ভর করে না, এগুলো দিতেই হবে, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। তো annual expenditure on central organization and salaries of the high officials are fixed, since it is to be borne whether the plant has high or low maximum demand or generates high or low units। সে পাওয়ার প্ল্যান্টটা বেশি মেগাওয়াট আওয়ার জেনারেট করুক কি কম জেনারেট করুক, বেশি মেগাওয়াট ক্যাপাসিটির হোক কি কম মেগাওয়াট ক্যাপাসিটির হোক, এগুলো কিছু তার উপরে নির্ভর করে না। Further, the capital investment on land is fixed and hence the amount of interest is also fixed। মানে পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে গেলে যে ল্যান্ড কিনতে হয় বা জমি কিনতে হয়, সেই জমির পরিমাণটা তো ফিক্সড, তার মানে সেই জমি কিনতে যে লোন নেওয়া হয়েছে, লোনের পরিমাণও ফিক্সড, এবং লোনের পরিমাণ ফিক্সড হলে লোনের উপরে যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হয় সেটাও ফিক্সড। তাহলে ফিক্সড কস্টের মধ্যে আমাদের আসবে কি? যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো হয়েছে, সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় সেইগুলো, টপ অফিসিয়ালস যারা আছে তাদের স্যালারিগুলো, এবং সেন্ট্রাল অর্গানাইজেশনের যে রানিং কস্ট, সেই সেন্ট্রাল অর্গানাইজেশনকে রানিং করবার জন্য যে কস্ট, সেগুলো হচ্ছে এই ফিক্সড কস্টের মধ্যে আসবে। এরপরে আমরা সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টে কি বলছে? সেমি ফিক্সড কস্ট, মানে এটা হচ্ছে সেমি, কিছুটা ফিক্সড আবার কিছুটা সেমি ফিক্সড, মানে পুরোপুরি ফিক্সড নয় আবার। তাহলে এটা কি জিনিস? ইট ইজ দ্য কস্ট হুইচ ডিপেন্ডস অন দ্য ম্যাক্সিমাম ডিমান্ড বাট ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউনিটস জেনারেটেড। মানে কতটা তার ক্যাপাসিটি, পাওয়ার প্ল্যান্ট ধরো হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট 600 মেগাওয়াট আওয়ার, সাপোজ একটা পাওয়ার প্ল্যান্ট 600 মেগাওয়াট আওয়ার। আবার ধরো আরেকটা পাওয়ার প্ল্যান্ট, সাপোজ সেটা 1000 মেগাওয়াট আওয়ার, মেগাওয়াট আওয়ার নয়, ক্যাপাসিটি আমি বলছি 600 মেগাওয়াট ক্যাপাসিটি, আর এর হচ্ছে 1000 মেগাওয়াট ক্যাপাসিটি। মানে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, এর উপরে কত ম্যাক্সিমাম ডিমান্ড হয় এই পাওয়ার প্ল্যান্টে, ম্যাক্সিমাম কতটা একটা নির্দিষ্ট সময়ে জেনারেট করতে হয়, সেটাকেই আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বলবো। তো যদি কারো 600 মেগাওয়াট হয় আর কারো যদি 1000 মেগাওয়াট হয় কোনো পাওয়ার প্ল্যান্টের, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো সেমি ফিক্সড যে কস্টটা, সেটা কার ক্ষেত্রে বেশি হবে? যার 1000 মেগাওয়াট যার ক্যাপাসিটি, তার ক্ষেত্রে কিন্তু সেমি ফিক্সড কস্টটা বেশি হবে। তার মানে এটা ডিপেন্ড করছে কতটা ম্যাক্সিমাম ডিমান্ড সেই পাওয়ার প্ল্যান্টের উপরে আছে তার উপরে, কিন্তু কত মেগাওয়াট আওয়ার জেনারেট করছে তার উপরে নির্ভরশীল নয়। মানে ধরো এই যে 600 মেগাওয়াট ক্যাপাসিটির যে পাওয়ার প্ল্যান্ট, সেটাও ধরো বছরে 1 লাখ মেগাওয়াট আওয়ার জেনারেট করছে সাপোজ, আর এটাও হচ্ছে আমার ধরো 1 মিলিয়ন, মানে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেট করছে। তাহলে যদি তারা কিলোওয়াট আওয়ার বা মেগাওয়াট আওয়ার যেটা জেনারেট করছে সেটার পরিমাণটা সেম, কিন্তু এদের যে সেমি ফিক্সড কস্ট যেটা, সেটা হচ্ছে ডিপেন্ড করে কত মেগাওয়াট আওয়ার বা কত কিলোওয়াট আওয়ার জেনারেট করছে তার উপরে নয়, এটা ডিপেন্ড করছে কতটা এর উপরে ম্যাক্সিমাম ডিমান্ড আছে তার উপরে। তার মানে এটা কি হচ্ছে? দ্য সেমি ফিক্সড কস্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন and an amount of annual interest and depreciation on capital investment of the buildings and equipments। মানে এই যে অ্যানুয়াল ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন অন দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে যেটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে তার যে ডেপ্রিসিয়েশন কস্ট, এটাও কিন্তু
সেমি ফিক্সড কস্টের মধ্যে আসবে। আর কি কি আসবে? ট্যাক্স আসবে, স্যালারিজ অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লারিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট অথবা ক্লারিক্যাল যে স্টাফরা থাকে কোনো একটা পাওয়ার প্ল্যান্টে তাদের যে স্যালারি, এগুলো ডিপেন্ড করে সেমি ফিক্সড, মানে সেগুলো ডিপেন্ড করছে কত মেগাওয়াটের সেই পাওয়ার প্ল্যান্ট, তার উপরেই ডিপেন্ড করে। যদি বেশি মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট হয়, যত বড় মানে সেখানে ততগুলো বেশি সংখ্যক জেনারেটর থাকবে, ততগুলো বেশি সংখ্যক হয়তো ট্রান্সফরমার থাকবে। এবার এগুলো যত বেশি থাকবে তত বেশি পরিমাণে কি ম্যানেজমেন্ট স্টাফ নিয়োগ করতে হবে। এক একটা ইউনিটকে দেখবার জন্য এক একটা ম্যানেজমেন্ট বা এক একটা কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যক ম্যানেজমেন্ট স্টাফ রাখতে হবে। আবার হচ্ছে যত বেশি ইকুইপমেন্টস এরকম কেনা হবে তার উপরে তত বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে এই সেমি ফিক্সড কস্টের মধ্যে এই জিনিসগুলো আসে, যে ডেপ্রিসিয়েশন কস্ট যেটা বছর বছর হচ্ছে, অথবা যে ট্যাক্স দিতে হচ্ছে, অথবা যে স্যালারি অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লারিক্যাল স্টাফ দিতে হচ্ছে, এগুলো ডিপেন্ড করছে মেগাওয়াট ক্যাপাসিটির উপরে, এবং সেই কারণে এগুলোকে সেমি ফিক্সড কস্টের আন্ডারে ধরা হয়। A maximum demand on the power station determines the size and the cost of installation. মানে যত পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হবে, স্বাভাবিকভাবেই সেই পাওয়ার প্ল্যান্টটার সাইজ তত বেশি হবে, এবং সাইজ যত বেশি হবে কস্ট অফ ইনস্টলেশন মানে সেটা ইনস্টল করতে খরচও তত বেশি হবে। অ্যান্ড গ্রেটার দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন, গ্রেটার ইজ দ্য সাইজ অ্যান্ড কস্ট অফ ইনস্টলেশন। Further, the taxes and the clerical staffs also depend upon the size of the plant and hence upon the maximum demand. মানে এই যত বড় প্ল্যান্ট হবে তত বেশি সংখ্যক ক্লারিক্যাল স্টাফ সেখানে নিযুক্ত থাকবে এবং তত বেশি ট্যাক্স দিতে হবে। সুতরাং বলা যেতে পারে এই যে সমস্ত কস্টগুলো, এই কস্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে নির্ভর করে চলে। তাহলে দুটো ধরনের কস্ট আমরা জানলাম, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। এবারে আমরা দেখব একটা হচ্ছে রানিং কস্ট। রানিং কস্ট জিনিসটা কি? ইট ইজ দ্য কস্ট হুইচ ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইউনিটস জেনারেটেড। কত ইউনিট ওই পাওয়ার প্ল্যান্টটা জেনারেট করছে, কত কিলোওয়াট আওয়ার বা কত মেগাওয়াট আওয়ার সেই পাওয়ার প্ল্যান্ট জেনারেট করছে, তার উপরে নির্ভর করছে এই রানিং কস্ট। তো রানিং কস্ট ইজ অন অ্যাকাউন্ট অফ অ্যানুয়াল কস্ট অফ ফুয়েলস, লুব্রিকেটিং অয়েলস, মেইনটেনেন্স, repairs and salaries of the operating staffs. Since these charges depend upon the energy output, the running cost is directly proportional to the number of units generated in the station. In other words, the power station generates more units, it will have higher running cost and vice versa. এর মানে কি? এর মানে হচ্ছে ধরো এই যে কস্ট অফ ফুয়েল মানে কতটা জ্বালানি আমাকে খরচ করতে হচ্ছে, সেটা কার উপরে নির্ভর করবে? কত কিলোওয়াট আওয়ার আমি জেনারেট করতে চাইছি তার উপরে। যত বেশি কিলোওয়াট আওয়ার আমি জেনারেট করতে চাইবো তত বেশি জ্বালানি লাগবে। তাহলে কস্ট অফ ফুয়েল যেটা, এটা ডিপেন্ড করছে কিসের উপরে? কত কিলোওয়াট আওয়ার তৈরি করছি তার উপরে। লুব্রিকেটিং অয়েল, এগুলো হচ্ছে লুব্রিকেশনের জন্য, যে পাওয়ার প্ল্যান্ট যত বেশি ইউনিট জেনারেট করবে তত বেশি তার মেশিনারিগুলো রান করবে, সেগুলোকে স্মুথ রাখার জন্য লুব্রিকেটিং অয়েল আমাদেরকে তত বেশি ইউজ করতে হবে। এগুলো অথবা হচ্ছে ধরো মেইনটেনেন্স তত বেশি করতে হবে, মেইনটেনেন্সের কস্ট যত বেশি ইউনিট জেনারেট করবো তত বেশি মেইনটেনেন্সের দরকার, তত বেশি রিপেয়ারিং এরও দরকার। আবার হচ্ছে স্যালারি অফ দ্য অপারেটিং স্টাফস, মানে যে সমস্ত স্টাফরা অপারেটিং স্টাফ, যারা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেশনের কাজে যুক্ত থাকে, সেটা আমি যত বেশি ইউনিট জেনারেট করতে চাইবো তত বেশি তো অপারেটিং স্টাফ রাখতে হবে সেখানে। সুতরাং বলা যেতে পারে তাদের যে স্যালারি সেগুলো হচ্ছে রানিং কস্টের আন্ডারে পড়বে, এবং যত পাওয়ার প্ল্যান্টের জেনারেশন নাম্বার অফ ইউনিটস বেশি হবে তত এই রানিং কস্টের পরিমাণটা বেশি হবে। স্যার বলছি স্যালারি গুলো তো ওটা তো স্যার গভর্নমেন্টের আন্ডারে পড়ছে না, তাহলে এটা তো পাওয়ার প্ল্যান্টের যারা ওনার তারা কি স্যালারিটা দিচ্ছে না গভর্নমেন্ট থেকে দিচ্ছে একটা বোর্ড থেকে? না, পাওয়ার প্ল্যান্টের ধরো এই যে জেনারেশন যেগুলো এখন হ্যাঁ এখন যেগুলো জেনারেশন হয় সেগুলোর স্যালারি কিন্তু মানে নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হয়, মানে সরকার থেকে ওগুলো দেওয়া হয়। এখন তাহলে WBPDCL বলে কেন? ওটা হচ্ছে আন্ডারটেকিং, হয়তো সরকার অন্য কোনো কাজে ভর্তুকি দেয়, ঠিক আছে, হয়তো কোনো ইনস্টল করতে হবে নতুন কিছু, তখন হয়তো সরকার কিছু ভর্তুকি তাদেরকে প্রদান করে, কিন্তু স্যালারি অফ দ্য যে স্টাফ সেগুলো কিন্তু নিজেদেরকে রোজগার করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, ইচ্ছে মতো কর্মী ছাঁটাই করতে পারবে না? সেটা পারবে না, সেগুলো ধরো ওদের রেগুলেশনস যেগুলো কোম্পানি থাকবে। এবার পাওয়ার প্ল্যান্ট মানে তো খালি গভর্নমেন্ট কোম্পানি এটাই বলা চলে না, অনেক প্রাইভেট কোম্পানি তো পাওয়ার জেনারেশন করে, সিএসসি পাওয়ার জেনারেশন করে, ঠিক আছে। আচ্ছা, আদানি করে। হ্যাঁ, এবং মানে পাওয়ার জেনারেশন এখন মানে এটা এরকম বলা যাবে না এগুলো সরকারের আন্ডারে, এগুলো আগে ছিল, ঠিক আছে। এবার হচ্ছে 2003 সালে যে ইলেকট্রিসিটি অ্যাক্ট চালু হয়েছে,
বা তারও আগে থেকেই জেনারেশন, পাওয়ার জেনারেশন তো তারও আগে থেকে, ইলেকট্রিসিটি অ্যাক্টের পর থেকে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে, কিন্তু তার আগে থেকে মানে পাওয়ার জেনারেশন অনেক আগে থেকেই প্রাইভেটের আন্ডারেই ছিল, মানে প্রাইভেটের আন্ডারে হতে পারত। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, মেনটেনেন্স আর রিপেয়ারের মধ্যে স্যার ডিফারেন্সটা কি? মেনটেনেন্স মানে হচ্ছে ধরো তোমার কিছু খারাপ হয়নি, ঠিক আছে, খারাপ যাতে না হয় তার জন্য তুমি মেনটেনেন্স করবে, বুঝতে পারলে? আর রিপেয়ার মানে হচ্ছে খারাপ হয়ে গেছে সেটাকে সারানো হবে। ঠিক আছে, মানে বলছি এই ধরো, যে যেগুলো আচ্ছা ঠিক হেভি, আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যেগুলো হেভি ইকুইপমেন্ট ধরুন যেমন অল্টারনেটরটা, তারপরে টারবাইনটা, এগুলো তো অনেক কষ্টের এইগুলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এগুলো কি মানে কোনো রকম ইন্স্যুরেন্স করে রাখে না ওরা, যে কোনো রকম যদি ইয়ে হয়ে যায়? না না, সেগুলো ধরুন সেগুলো তো নিশ্চয়ই রাখে, সেগুলো নিশ্চয়ই থাকে। ঠিক আছে, এগুলো তো একটা কষ্ট হতে পারে। হ্যাঁ, ওগুলো মানে ওগুলো তোমার ক্যাপিটাল কস্টের মতোই ধরে নেবে, যদি ইন্স্যুরেন্স করেও থাকে সেগুলো তো ওয়ান টাইমই করবে, মানে বারবার তো আর করবে না, এবং সেটাও হচ্ছে হয়তো ইন্টারেস্ট, যেটা ওটার মানে যেটা ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটা দিতে হবে সেটাও ওর ক্যাপিটাল কস্টের মধ্যেই চলে আসবে। আচ্ছা তাহলে ওই যে যখন এই মেনটেনেন্স কস্ট যে যেটা বলছেন, হুম তাহলে হুম এগুলো যখন ওই মেনটেনেন্স যখন করে, ঠিক আছে, হুম হুম, তাহলে ওটা ধরুন মেনটেনেন্সটা অনেকদিন ধরেই চলে মোটামুটি। হ্যাঁ মানে হ্যাঁ সে ওই তো চলবে। সার্ভিসিং এর মতোই। হ্যাঁ হ্যাঁ সার্ভিসিং হ্যাঁ, এর মতো। তাহলে ওই যে মেনটেনেন্স কস্টটা কি ওই কস্টের মধ্যে ওরা ধরে না, এই যে ক্যাপিটাল কস্টের মধ্যে প্রথমে, নাকি আবার আলাদা করে নতুন করে, মানে আবার যে না কোম্পানি না, ধরুন দিয়েছিল? হ্যাঁ এগুলো তো পরে, এগুলো রানিং কস্টের মধ্যে আসবে না, এগুলো ক্যাপিটাল ও কস্টের মধ্যে তো নয়, এগুলো হচ্ছে রানিং কস্ট, মেনটেনেন্স রিপেয়ার এগুলো হচ্ছে সব রানিং কস্ট। যত বেশি ইউনিট জেনারেট করতে হবে তত বেশি চালাতে হবে, যত বেশি চালাবে তত বেশি খারাপ হবে, যত খারাপ হবে তত বেশি মেনটেনেন্স করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এক্সপ্রেশনস অফ দ্য কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, মানে এতক্ষণ তো আমরা থিওরিটিক্যালি পড়লাম যে কি কি কস্ট হয়, এবার ওগুলোকে আমরা একটা ম্যাথামেটিক্যাল ফর্মের আকারে ওটাকে লেখার চেষ্টা করব। ঠিক আছে, এই যে এক্সপ্রেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এটাকে এটাকে দুটো ভাবে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে টু ফর্ম, মানে টু ফর্মসে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে থ্রি পার্ট ট্যাগ ফর্ম আর একটা হচ্ছে টু পার্ট ফর্ম। হ্যাঁ, থ্রি পার্ট ফর্মে কি করা হয়, ইন দিস মেথড দ্য ওভারঅল অ্যানুয়াল কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। অ্যানুয়াল যে কস্টটা হচ্ছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা ফিক্সড কস্ট, একটা সেমি ফিক্সড কস্ট আর একটা রানিং কস্ট। তাহলে বলো, সেমি ফিক্সড কস্ট যেটা আছে সেটা তো কনস্ট্যান্ট, ওটা তো কারোর উপরে নির্ভর করে না, ওটা কনস্ট্যান্ট। আচ্ছা, সেমি ফিক্সড, সরি ফিক্সড কস্টটা হচ্ছে কনস্ট্যান্ট, সেমি ফিক্সড কস্ট যেটা আছে ওটা কিসের উপর নির্ভর করে, ওটা নির্ভর করে কতটা ম্যাক্সিমাম ডিমান্ড আছে। ম্যাক্সিমাম ডিমান্ডকে আমরা বলতে পারি এমডি। এমডি মানে হচ্ছে সাপোজ ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে নির্ভর করছে। এবার এই ম্যাক্সিমাম ডিমান্ডটার ইউনিট কি হবে, এই ম্যাক্সিমাম ডিমান্ডের ইউনিট আমরা হতে পারে এটাকে আমরা কিলোওয়াট বলতে পারি, বা মেগাওয়াট বলতে পারি, গিগাওয়াট বলতে পারি, যেরকম যত বড় হবে আমরা ওটাকে কিলোওয়াটই সাপোজ বলছি এখানে। ঠিক আছে, ওটাকে আমরা কিলোওয়াট বলছি, এবং কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট এগুলো তো একের সঙ্গে করে রিলেটেড। ঠিক আছে, একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে যাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড, সেমি ফিক্সড কস্টটা প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড। আর এই যে থার্ড কস্ট যেটা আছে রানিং কস্ট, এটা প্রপোর্শনাল টু কেডব্লিউএইচ জেনারেটেড, মানে কত কিলোওয়াট আওয়ার জেনারেট করেছে তার উপরে। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি গুলোকে নিয়ে আসি তখন কি বলতে পারবো, এটা হচ্ছে এ, কনস্ট্যান্ট আমরা সাপোজ এ ধরে নিচ্ছি। আচ্ছা, বি একটা কনস্ট্যান্ট আমরা ধরছি, মানে ধরো ম্যাক্সিমাম ডিমান্ডের সঙ্গে প্রপোর্শনাল কি আমার সেমি ফিক্সড কস্ট। তাহলে আমরা এরকম বলতে পারি, তো সেমি ফিক্সড কস্ট যেটা আছে, সেমি ফিক্সড কস্ট সাপোজ আমরা ওটাকে এক্স বলছি, এক্স মানে আমার সেমি ফিক্সড কস্ট, এক্স ইজ প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড কিলোওয়াট। তাহলে যদি আমরা এই কিলোওয়াটে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা উঠিয়ে দিই, আমরা এক্স সমান কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি সাপোজ একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম আমরা সাপোজ বি দিচ্ছি, বি ইন্টু কিলোওয়াট। বিটা কি, বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। আবার অনুরূপ ভাবে আমরা যে ওয়াইটাকে যদি আমরা রানিং কস্ট ধরি, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু কত কেডব্লিউএইচ আমাদের জেনারেটেড হয়েছে তার উপরে। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু কেডব্লিউএইচ, তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, ওয়াই সমান আমরা লিখতে পারি হচ্ছে সি ইন্টু, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি ইন্টু কেডব্লিউএইচ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি রানিং কস্টটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখতে পারি, সি ইন্টু কেডব্লিউএইচ দ্যাট ইজ দ্য রানিং কস্ট, and B into KW, this is the semi-fixed cost.
তাহলে দেখো এইভাবে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্সপ্রেশনটা পেয়ে গেলাম 3 পার্ট ফর্মে। তাহলে আমরা এটাকে বলতে পারি রুপিস এ প্লাস বি ইন্টু কে ডাব্লিউ প্লাস সি ইন্টু কে ডাব্লিউ এইচ। এইভাবে আমরা 3টে পার্টে এনার্জির যে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশনের যে খরচ সেটাকে ভেঙে লিখে ফেললাম। এটাকে বলা হয় এটা কেলভিন ছিল না? কেলভিনস ল কিন্তু আরো অনেক কিছু ডেসক্রাইব করেছে। কেলভিনসের যে সূত্র এখানে তো আরো অনেক ডিটেলস এক্সপ্রেস করা হয়েছে না, এটা কেলভিনস ল কিন্তু বলা যাবে না, ওখানে আরো অনেক কিছু ফ্যাক্টর থাকে। ওটাও পাওয়ার ইকোনমিক্স এর সঙ্গে রিলেটেড কেলভিনসের সূত্রটা, ঠিক আছে। এবার হচ্ছে দেখো 3 পার্ট যে ট্যারিফ বা 3 পার্ট ফর্ম, সরি 3 পার্ট ফর্ম যেটা জেনারেশনের, সেটাকে আমরা এইভাবে লিখতে পারলাম এ প্লাস বি ইন্টু কে ডাব্লিউ প্লাস সি ইন্টু কে ডাব্লিউ এইচ, ঠিক আছে। আর যদি এটাকে আমরা আরো একটা ফর্মে লিখতে পারি সেটা হচ্ছে 2 পার্ট ট্যারিফ বা 2 পার্ট ফর্ম, ঠিক আছে। সেখানে আমরা কি করি, সেখানে হচ্ছে যে এটাকে দুটো পার্টে লেখা হয়। এটাকে আগেরটা যেরকম 3টে পার্টে লিখছিল, এখানে ওটাকে আর 3টে পার্টে লেখে না, দুটো পার্টে লেখে। এবং এখানে হচ্ছে ফিক্সড সাম পার কে ডাব্লিউ অফ ম্যাক্সিমাম ডিমান্ড, এটা একটা পার্ট। ফিক্সড সাম পার কে ডাব্লিউ মানে কে ডাব্লিউর সঙ্গে প্রপোর্শনাল একটা টার্ম আছে। আর একটা যে ফর্ম সেটা হচ্ছে রানিং চার্জ, দ্যাট ইজ প্রপোর্শনাল পার ইউনিটস অফ এনার্জি, মানে কত ইউনিট জেনারেট হয়েছে তার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে আমার রানিং চার্জটা। আর একটা ফিক্সড যে কস্ট সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এর এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি রুপিস কি, তার মধ্যে দুটো পার্ট আছে, এটা 2 পার্ট যেহেতু তার মানে দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে এ ইন্টু কে ডাব্লিউ, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টু কে ডাব্লিউ। কে ডাব্লিউটা কি, কে ডাব্লিউ হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আর একটা পার্ট হচ্ছে বি, ক্যাপিটাল বি ইন্টু কে ডাব্লিউ এইচ। কে ডাব্লিউ এইচটা কি, কে ডাব্লিউ এইচ হচ্ছে নাম্বারস অফ ইউনিটস জেনারেটেড, ঠিক আছে। তাহলে দেখো এই যে 2 পার্ট ফর্মে যেটা আমরা লিখছি, 2 পার্ট ফর্মটা কি, আগেরটাই আমার 3টে পার্ট ছিল, একটা ছিল এ প্লাস বি ইন্টু কে ডাব্লিউ প্লাস সি ইন্টু কে ডাব্লিউ এইচ ছিল। এখানে কিন্তু আমরা দুটোই পার্টে লিখছি, একটা হচ্ছে ক্যাপিটাল এ ইন্টু কে ডাব্লিউ আর একটা হচ্ছে বি ইন্টু কে ডাব্লিউ এইচ। তাহলে এরকম বলা যেতে পারে এই যে 2 পার্ট ফর্মে যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এই 3 পার্ট ফর্মে যেটা পেয়েছিলাম তারই হচ্ছে সিম্পলিফাইড রূপ। মানে এখানে এই যে এ একটা কনস্ট্যান্ট ছিল আর এই বি প্লাস কে ডাব্লিউ, এই টোটাল জিনিসটাকে আমরা একটা এ, ক্যাপিটাল এ ইন্টু কে ডাব্লিউ হিসাবে লিখতে পারি। যদি আমরা এই যে পার্ট এ প্লাস বি ইন্টু কে ডাব্লিউ এটাকে যদি আমরা একটা পার্টে লিখি তাহলেই ওটা ক্যাপিটাল এ ইন্টু কে ডাব্লিউ এরকম লেখা যেতে পারে। মানে এখানে অ্যাকচুয়ালি যেটা 3 পার্ট ট্যারিফ, 3 পার্ট ট্যারিফের যে প্রথম যে দুটো টার্ম, সেই দুটো টার্মকে একসঙ্গে করে সিম্পলিফাইড আকারে লেখা হচ্ছে, ঠিক আছে। আর কিছুই নয়, এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম বলা যেতে পারে অফ দা 3 পার্ট ট্যারিফ। তো বেসিক্যালি আমরা এই যে ডিসকাশনটা করলাম, এটা কিন্তু আমরা এই কারণেই করলাম যে আমরা অ্যাকচুয়ালি ট্যারিফ সম্পর্কে জানতে চাই এই চ্যাপ্টারে। কিন্তু তার আগে আমাদেরকে পাওয়ার সিস্টেমের যে ইকোনমিক্স মানে পাওয়ার প্ল্যান্টে জেনারেটেড করতে গিয়ে আমাদের খরচ কেন হচ্ছে সেটা তো জানা দরকার। যদি আমরা সেটা না জানি তাহলে আমরা বুঝবো কি করে আমরা ট্যারিফটা কেন পে করছি। প্রথমে আমরা এটা জানলাম যে পাওয়ার প্ল্যান্টে জেনারেট করতে গেলে কি কি ধরনের খরচ খরচাগুলো আসতে পারে। এবার সেই খরচ খরচা যেগুলো এলো 2 পার্ট বা 3 পার্ট ট্যারিফ যাই হোক না কেন, এই যে খরচ খরচাগুলো খরচ করে তো পাওয়ার প্ল্যান্টে জেনারেট করা হলো। এবার সেই যে জেনারেটেড যে পাওয়ার সেটা কি হলো, সেটা হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কনজিউমারের কাছে চলে এলো, ঠিক আছে। ট্রান্সমিশনের মাধ্যমে ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হলো পাওয়ারটা, এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ওগুলো ঘরে ঘরে পৌঁছে গেল বা কোনো ইন্ডাস্ট্রিতে পৌঁছে গেল। এবার এই যে প্রসিডিওর মানে ট্রান্সমিট এবং ডিস্ট্রিবিউট এর মাধ্যমে এগুলো ঘরে ঘরে পৌঁছাচ্ছে, ঘরে ঘরে যারা ইউজ করছে সেটাকে, তারা তো একটা টাকা পেমেন্ট করবে। সেটা পেমেন্ট করবে কিসের উপরে ভিত্তি করে, পাওয়ার প্ল্যান্টে যে জেনারেশন হচ্ছে সেই জেনারেটেড হওয়া খরচটাকে তো ওঠাতেই হবে, এবং তারই সাথে সাথে কিছুটা তাদের প্রফিট মার্জিনও নিশ্চয়ই রাখতে হবে, ঠিক আছে। তো সেই কনসেপ্ট থেকেই আমরা ট্যারিফ অ্যান্ড এনার্জি কনজারভেশন ইন ইন্ডাস্ট্রিজ, যেটা আমাদের চ্যাপ্টারের নাম, সেই চ্যাপ্টারের মেন টপিকে এবার আমরা আসছি, ঠিক আছে। তো দেখো, ইলেকট্রিক্যাল এনার্জি produced by a power plant is delivered to a large number of consumers, মানে প্রচুর সংখ্যক কনজিউমারকে এটা ডেলিভার করা হয় পাওয়ারটা। those consumers can be persuaded to use electrical energy if it is sold at reasonable price। যদি একটা নির্দিষ্ট একটা রিজনেবল প্রাইসের মধ্যে ইলেকট্রিসিটি বিক্রি করা যায় তাদেরকে, তবেই তো তারা ব্যবহার করবে। এখন আমাদের কাছে ইলেকট্রিসিটি যেটা আসে সাপোজ 6 টাকা 7 টাকা এরকম একটা রেটে আমাদের কাছে আসে। এবার এটা রেট যদি 60 টাকা 70 টাকা হতো, সেটা কি রিজনেবল হতো?
সেই খরচ কি কেউ করতে পারতো? মানে খুব কম লোকই সেটা অ্যাফোর্ড করতে পারতো না। তার মানে কি এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে কনজিউমারের কাছে পৌঁছে দিতে হবে। তো দ্যাট ট্যারিফ মানে কি দেখো এবার, দ্য ট্যারিফ দ্যাট ইজ দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সোল্ড, মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যে রেটে ওই ইলেকট্রিসিটিটাকে বিক্রি করে তাকেই বলা হয় ট্যারিফ। ঠিক আছে, এই যে ট্যারিফ, ইট ন্যাচারালি বিকামস অ্যান অ্যাটেনশন ইনভাইটিং ফর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিজ। ইলেকট্রিক যা সাপ্লাই করে যে কোম্পানি, তাদের কাছে মেন আকর্ষণীয় ব্যাপার তো এই ট্যারিফটাই। এবার দেখো, দ্য সাপ্লাই কোম্পানি হ্যাজ টু এনশিওর দ্যাট দ্য ট্যারিফ ইজ সাচ দ্যাট ইট ডাজ নট অনলি রিকভার দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন of electrical energy but also profit on the capital investment. However, the profit must be marginal, particularly for country like India where electric supply companies comes under public sector and are always subjected to criticism. ঠিক আছে, এই কথাটার মানে কি? এর মানে হলো যে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তাদেরকে দেখতে হবে তারা যে রেটে পাওয়ারটাকে বিক্রি করবে, দেখতে হবে যাতে তার মাধ্যমে যে পাওয়ার জেনারেশনের যে খরচ খরচা সেটা উঠে আসে, এবং সেই পাওয়ার প্ল্যান্ট সেট আপ করতে গিয়ে অথবা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বানাতে গিয়ে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ওপরে তো একটা খরচ হচ্ছেই, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে নিশ্চয়ই একটা প্রফিট তারা রাখতে চাইবে, তাছাড়া সেটাকে বানালো কেন? একটা কোম্পানি একটা নিশ্চয়ই প্রফিট মার্জিন অবশ্যই রাখতে চাইবে। এবার দেখতে হবে ভারতের মতো যে দেশ, সেখানে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি মেনলি কামস আন্ডার পাবলিক সেক্টর, মানে প্রধানত এটা পাবলিক সেক্টরের আন্ডারেই পড়ে, মানে গভর্নমেন্টের আন্ডারেই আন্ডারটেকিং হিসাবে থাকে, এবং তারা সবসময় কি হয়, ক্রিটিসিজম, মানে সবসময় সমালোচনার মুখে পড়তে পারে। যদি বেশি রেটে ট্যারিফ নেয় তখন কি হবে, বেশি সমালোচনা হবে, বিক্ষোভ হবে। তো সেই কারণে লক্ষ্য রাখতে হবে যে রেটে ট্যারিফটা, মানে যে রেটটা ইলেকট্রিসিটি সাপ্লাই করা হবে সেই রেটটা যেন একটা রিজনেবল রেট হয়। রিজনেবল রেট হলে কনজিউমাররাও সেটা ব্যবহার করতে পারবে, এবং তার সাথে সাথে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যেন সেই ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের যে খরচ সেটাকেও তুলতে পারে, এবং তার সাথে সাথে ক্যাপিটাল যেটা ইনভেস্ট করেছে তার উপরে একটা প্রফিট মার্জিনও রাখতে পারে। এই স্যার পশ্চিমবঙ্গে এত বেশি কেন স্যার? ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে গুজরাট ফুজরাট ওইদিকে তো অনেক কম। না না, ওগুলো হচ্ছে রেটটা হচ্ছে বিভিন্ন রাজ্যে তোমার ভ্যারি করে না। এবার কোথাও কোথাও হয়তো ভর্তুকি দেয়, ঠিক আছে, সরকার হয়তো কিছু ভর্তুকি দেয়, সাবসিডি দেয়। এবার পশ্চিমবঙ্গে যে ট্যারিফ যেটা, মানে হয়তো এটাকে ট্যারিফটা এরকম ভাবে সেট করেছে, এগুলো তো ধরো মানে কোনো সাপ্লাই কোম্পানি নিজের থেকে সেট করতে পারে না, এগুলোকে সেট করে কে? ইআরসি বলে একটা কমিটি থাকে, ঠিক আছে, ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিটি, ঠিক আছে, ওই তারাই এটাকে সেট করে দেয়। এবং এমন নয় যে পশ্চিমবঙ্গে এটাকে ইচ্ছাকৃতভাবে বেশি নেওয়া হয়। পশ্চিমবঙ্গে হিসাব করে দেখা গেছে যে কতটা ইউনিট জেনারেট করতে কত খরচ হচ্ছে, সেই হিসাবেই ওটাকে প্রফিট মার্জিনটাকে রেখে করা হচ্ছে, ঠিক আছে। আর অন্য রাজ্যে যদি বেশি নেয় সেখানে কিন্তু সাবসিডি দিয়ে দেয় হয়তো, যেমন দিল্লিতে হয়তো কত ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি আছে, এরকম কিছু ব্যাপার আছে। কনজিউমার আর কাস্টমারের পার্থক্য কি? পার্থক্য কিছু নেই, একই ব্যাপার। মানে যারা এনার্জিটাকে কনজিউম করছে সেগুলো করছে, কনজিউমার। হ্যাঁ হ্যাঁ। তো দেখো ট্যারিফটা কি, ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য কনজিউমার, ইট ইজ কল্ড অ্যাজ ট্যারিফ, ঠিক আছে। Although tariff should include the total cost of producing and supplying electrical energy plus the profit, yet it cannot be the same for all types of consumers. মানে যে রেটে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমারকে প্রোভাইড করা হয় তাকে বলা হয় ট্যারিফ। এবার এর মধ্যে কি কি থাকবে? ট্যারিফের মধ্যে থাকবে কতটা খরচ হচ্ছে পাওয়ারটা জেনারেট করতে সেটা থাকবে, প্লাস হচ্ছে প্রফিট থাকবে, ঠিক আছে। কিন্তু সমস্ত ধরনের যে কনজিউমার তাদের ক্ষেত্রে কিন্তু ট্যারিফটা সেম হবে না। এমন নয় যে ডোমেস্টিক কনজিউমারেরও যা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারেরও তাই হবে, এরকম কিন্তু নয়। It is because the cost of production of electrical energy depends to a considerable extent upon the magnitude of electrical energy consumed by the user and their load condition. মানে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে গেলে যে খরচটা হচ্ছে সেই খরচটা অনেকাংশেই ডিপেন্ড করে যে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছে যে সমস্ত ইউজার, তারা কতটা কনজিউম করছে তার উপরেও ডিপেন্ড করে, এবং তার লোড কন্ডিশন, মানে তার লোডিং কন্ডিশন কিরকম থাকে,
লোডিং প্যাটার্ন কিরকম থাকে তার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, একটা ডোমেস্টিক কনজিউমারের যে লোড প্যাটার্ন একটা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের লোড প্যাটার্ন তো সেম নয়। এটা ডোমেস্টিক কনজিউমার রাতের বেলায় কোনো পাওয়ার কনজাম্পশন সেরকম করে না, আলো টালো বন্ধ থাকে, আরো ধরো ঘরে হয়তো মানে যে আমাদের ফ্যান সেটা চলবে অথবা এসি চলতে পারে বা এই জাতীয় কিছু চলবে, কিন্তু ইন্ডাস্ট্রি যেগুলো, ইন্ডাস্ট্রিতে কিন্তু দিনে রাতে খুব একটা পার্থক্য হয় না, অনেক ইন্ডাস্ট্রি 24 আওয়ার্স চলে। ঠিক আছে, তার মানে লোড প্যাটার্নের উপরে নির্ভর করে জেনারেশনটাকে শিডিউল করতে হয়। তো তো সেই কারণে যে জেনারেশন করবার যে খরচ সেটা নির্ভর করছে কনজিউমাররা কতটা পরিমাণে কনজিউম করছে এবং কিভাবে তাদের লোড কন্ডিশনটা কিরকম থাকছে তার উপরে। ঠিক আছে, তো দেয়ারফোর ইন অল ফেয়ারনেস ডিউ কনসিডারেশন হ্যাজ টু বি গিভেন টু দ্য ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার্স, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক, কমার্শিয়াল, হোয়াইল ফিক্সিং দ্য ট্যারিফ। তাই ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক না কমার্শিয়াল এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ওইগুলোর উপরে নির্ভর করছে আমাদের পাওয়ার জেনারেশনের খরচটা। ঠিক আছে, তার জন্য এই যে বিভিন্ন ধরনের কনজিউমার, ধরো ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, ডোমেস্টিক কনজিউমার বা কমার্শিয়াল কনজিউমার, তাদের ক্ষেত্রে আমরা যদি ভাবি যে একই রেট হবে, আমরাও যদি 5 টাকা পার ইউনিট দিই তারাও 5 টাকা পার ইউনিট দেবে, তা কিন্তু হবে না। তার জন্য বিভিন্ন কনজিউমারের উপরে বিভিন্ন রকমের ট্যারিফ অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো এবারে আমরা দেখবো যে ট্যারিফের মেন অবজেক্টিভটা কি। ঠিক আছে, তো লাইক আদার কমোডিটিজ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ টু বি সোল্ড at such rate so that it not only return the cost but also earn a reasonable profit। ঠিক আছে, শুধুমাত্র যে কস্টটাকে আমরা ফেরত দেবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে একটা প্রফিট মার্জিনও, রিজনেবল প্রফিটও থাকবে। ঠিক আছে, দেয়ারফোর দ্য ট্যারিফ শুড কনসিস্ট অফ দি ফলোইং। কি কি থাকবে এর মধ্যে? রিকভারি অফ দ্য কস্ট অফ প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাট দ্য পাওয়ার স্টেশন, মানে পাওয়ার স্টেশনে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে কত খরচ হলো সেটা উঠে আসবে। তারপরে কি হবে? রিকভারি অফ দ্য কস্ট অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস, মানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে হচ্ছে সেটা তো আর অটোমেটিক্যালি হচ্ছে না, তার জন্য ট্রান্সমিশন লাইন বানাতে হয়েছে, সাবস্টেশন বানাতে হয়েছে, ট্রান্সফরমার কিনতে হয়েছে। তো এই সমস্ত যে ইনস্টলেশন এগুলো কিনবার জন্য একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে। এবার এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে সেটাকেও নিশ্চয়ই এই ট্যারিফের মাধ্যমেই তুলে আনতে হবে। যে টাকা কনজিউমারের কাছ থেকে আদায় করা হবে তার মাধ্যমে এই খরচগুলো নিশ্চয়ই উঠে আসবে। তারপরে কি? রিকভারি অফ দ্য কস্ট অফ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ সাপ্লাই অফ ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট ইজ মিটারিং ইকুইপমেন্ট, বিলিং এটসেট্রা। মানে কি? এই যে আমাদের ইলেকট্রিসিটি আসে, সেই ইলেকট্রিসিটি যখন যে লাইনের মাধ্যমে আসে সেই লাইনের নিশ্চয়ই মেইনটেনেন্স করতে হয়, সাবস্টেশনের মেইনটেনেন্স করতে হয়, আবার মিটার দেখবার জন্য মিটার একটা ইনস্টল করতে হয়েছে, সেই মিটার যারা দেখবে তাদের জন্য কিছু মিটার রিডার রাখতে হয়েছে, তারা বিলিং এর কাজে যুক্ত আছে। ঠিক আছে, এই সমস্ত কাজগুলোর জন্য খরচ আছে। তো সেই খরচগুলো কিসের মাধ্যমে উঠে আসবে? সেগুলোকেও এই ট্যারিফের মাধ্যমেই তুলে আনতে হবে। যে টাকা কনজিউমারের কাছ থেকে নেওয়া হবে সেখান থেকে এগুলো উঠে আসবে। এবং এ সুইটেবল প্রফিট অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এটা অবশ্যই থাকবে, কারণ ক্যাপিটাল যারা ইনভেস্ট করবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে একটা প্রফিট তো থাকবেই, তাছাড়া ক্যাপিটাল কেউ ইনভেস্ট করবে কেন? তো এইগুলো হচ্ছে মেন অবজেক্টিভ। প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে যে খরচ সেটা উঠে আসবে। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন যেটা ইনস্টল করতে হয়েছে বা নেটওয়ার্ক তৈরি করতে হয়েছে সেগুলো ইনস্টলেশনের জন্য যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে সেই খরচটা উঠে আসবে। তারপরে হচ্ছে অপারেশন এবং মেইনটেনেন্সের জন্য যে খরচ এবং মিটারিং, বিলিং এ সমস্ত কাজের জন্য যে খরচ সেগুলোকেও এই ট্যারিফের মাধ্যমে তুলে আনতে হবে। এবং সবশেষে একটা সুইটেবল প্রফিট অন দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এটাকেও রাখতে হবে। এই সমস্ত ফ্যাক্টর মাথায় রেখেই ট্যারিফটাকে ডিসাইড করা হয়। এবার আমরা দেখব যে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যারিফ। ট্যারিফের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকার দরকার আছে। প্রথমে হচ্ছে প্রপার রিটার্ন, মানে কি? দ্য ট্যারিফ শুড নট বি সাচ দ্যাট ইট শুড বি সাচ দ্যাট ইট এনশিওরস প্রপার রিটার্ন ফ্রম ইচ কনজিউমার, মানে সমস্ত কনজিউমারের কাছ থেকে যেন ঠিকঠাক রিটার্ন পাওয়া যায়। রিটার্ন মানেটা কি? রিটার্ন মানে হচ্ছে আমরা তাকে ইলেকট্রিসিটি প্রোভাইড করব, একটা ইলেকট্রিসিটি কোম্পানি কি করবে? তাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করবে এবং তার বিনিময়ে তাদের কাছ থেকে টাকাটা তুলে আনবে। তো এই ট্যারিফটা এমন হতে হবে যেন ঠিকঠাক রিটার্ন যে যেরকম কনজিউমার তার কাছ থেকে সেটা তুলে আনা যায়। তারপরে হচ্ছে ফেয়ারনেস। ফেয়ারনেস মানে হচ্ছে দ্য ট্যারিফ মাস্ট বি ফেয়ার টু ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার। ডিফারেন্ট টাইপস মানে কি? এই যে ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক, কমার্শিয়াল, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপস এর কনজিউমার।
তো এমন হতে হবে যেন ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার্স দে আর স্যাটিসফাইড উইথ দ্য রেট অফ চার্জ অফ ইলেকট্রিক্যাল এনার্জি, যে রেটে তার কাছ থেকে নেওয়া হচ্ছে তারা যেন তাতে সন্তুষ্ট থাকে, তাদের যেন খুশি থাকে, তাদের মধ্যে মানে বিক্ষোভ না জমা জমা হয় আর কি। ঠিক আছে, এইটা লক্ষ্য রাখতে হবে। ফেয়ারনেস, সিম্পলিসিটি, the tariff should be simple so that an ordinary consumer can easily understand it. সিম্পল হতে হবে যাতে ইলেকট্রিসিটি যে বিল সেটা দেখে একজন সাধারণ কনজিউমারও বুঝতে পারে যে তার মধ্যে কি কি, তার কাছ থেকে কি কি খরচ তোলা হচ্ছে। ঠিক আছে, এটা যেন সহজেই বুঝতে পারা যায়, এরকম হতে হবে সিম্পল। তারপরে কি রিজনেবল প্রফিট। রিজনেবল প্রফিট মানেটা কি, দ্য প্রফিট এলিমেন্ট ইন দ্য ট্যারিফ শুড বি রিজনেবল। The electric supply company is a public utility company and generally enjoys the benefit of monopoly. Therefore, investment is relatively safe due to non-competition in the market. This also calls for profit to be restricted to 8% or so per annum. ঠিক আছে, এর মানে হচ্ছে যে ট্যারিফের মাধ্যমে যে প্রফিট মার্জিনটা রাখা হবে সেই প্রফিটটা যেন এক্সেসিভলি বেশি না হয়। ঠিক আছে, কারণ বেশিরভাগ ইলেকট্রিসিটি কোম্পানি হলো পাবলিক আন্ডারটেকিং কোম্পানি। ঠিক আছে, এবং তাদের হচ্ছে মনোপলি বিজনেস। ঠিক আছে, এমন নয় যে অনেকগুলো ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি সব জায়গাতে আছে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় থাকলেও বেশিরভাগ জায়গাতেই কিন্তু মনোপলি বিজনেস। ঠিক আছে, তো এমন নয় যে তারা যদি বেশি রেটও দাবি করে তাহলে তো কনজিউমার তাদেরকে দিতে বাধ্য থাকতে পারে, পাবে কোথায়? আর তো অল্টারনেটিভ সোর্স যদি না থাকে তখন তাদেরকে দিতে হবে, কিন্তু সেটা কিন্তু জেনারেলি করা হয় না। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত মানে পাবলিক কোম্পানি এবং একটা রিজনেবল প্রফিট মার্জিন রেখেই এই ট্যারিফগুলোকে ডিসাইড করা হয়। এবং লাস্ট হচ্ছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে দ্য ট্যারিফ শুড বি অ্যাট্রাকটিভ সো দ্যাট লার্জ নাম্বার অফ কনজিউমার্স আর এনকারেজ টু ইউজ ইলেকট্রিক্যাল এনার্জি। মানে এমন হতে হবে যাতে কনজিউমারকে এনকারেজ করা যায় যে সবাই ইলেকট্রিসিটি ব্যবহার করুক, সেই ইলেকট্রিসিটি ব্যবহারে এনকারেজ করাটাও হচ্ছে ট্যারিফের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রপার রিটার্ন, ফেয়ারনেস মানে হচ্ছে সমস্ত কনজিউমারের জন্য মানে একটা ক্লিয়ার একটা ট্যারিফ থাকা উচিত। সিম্পলিসিটি, সহজেই যাতে সবাই বুঝতে পারে। রিজনেবল প্রফিট মানে প্রফিট মার্জিনটা একটা রিজনেবল লিমিটের মধ্যে থাকবে। এবং অ্যাট্রাকটিভ মানে যাতে সবাই ইলেকট্রিসিটি ব্যবহারে উৎসাহী হয়, আগ্রহী হয়। ঠিক কোশ্চেন আছে, আছে একটা স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলছি স্যার ধরুন যে সবাই যে মানে পুরোপুরি লাইন নিয়ে কানেকশন নিচ্ছে এরকম না, হুকিংও তো অনেক করছে। তো হ্যাঁ স্যার ওই যে হুকিং যে করছে ওরাও তো পাওয়ার কনজিউম করছে, যারা হুকিং করছে ধরুন। ঠিক আছে, তাহলে ওরা তো কোনো রকম বিল কোনো রকম পে করছে না। তাহলে ওই যে যেই টাকাটা যেটা মানে ওরা যে পরিমাণ এনার্জিটা কনজিউম করছে, তাহলে সেই পরিমাণে ওই যেই মানে বলতে গেলে সেই যে মানে যে বিলটা সেইটা কি মানে অন্যান্য যারা কাস্টমার আছে সেখানে কি তাদের উপর কি ওটা চেপে যাবে ইয়েটা? সেটা তো ওখান থেকে আসবেই। ধরো ওটা রিকভার করবে কোথা থেকে? মানে ইলেকট্রিসিটি যে লস, যেটা কম্পোনেন্ট লসটা তো বেড়ে যাবে না লাইনের। এবার সেই যে লাইনের লসটা বেড়ে গেল, সেই লসটা রিকভার হবে কোথা থেকে? সেই লসটা রিকভার করতে গেলে তোমার যে ওভারঅল ট্যারিফ সেটাই বেড়ে যাওয়ার চান্স আছে ওভারঅল ট্যারিফটাই। ঠিক আছে, আর স্যার আপনি লাস্টে আমাকে একটু দুটো কোশ্চেনের একটু বলে দেবেন, ওই একটা ডিমান্ড ফ্যাক্টর একটা লোড ফ্যাক্টর। ঠিক আছে, ওটা আমি বলে দেবো। ওগুলো এমনিও আছে, হ্যাঁ তোমাদের সিলেবাসে এমনিও ধরো আছে, আমি এমনিও পড়াবো ওটা। লোড ফ্যাক্টর জিনিসটা তো তোমাদের আছেই, ডিমান্ডটা যদিও নেই। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা টাইপস অফ ট্যারিফ সম্পর্কে দেখবো। ঠিক আছে, টাইপস অফ ট্যারিফ। ট্যারিফের মধ্যে কি কি ধরনের বিভিন্ন মানে আমরা যে ট্যারিফ সিস্টেমের কথা জানি সেখানে মূলত 7 ধরনের ট্যারিফের কথা আমরা বলবো। এই 7 ধরনের ট্যারিফ কি কি? প্রথমে হচ্ছে সিম্পল ট্যারিফ, তারপর হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ, তারপর হচ্ছে ব্লক রেট ট্যারিফ, নেক্সট হচ্ছে 2 পার্ট ট্যারিফ, তারপরে হচ্ছে কি ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, এবং তারপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ, এবং লাস্ট হচ্ছে 3 পার্ট ট্যারিফ। এই 7 ধরনের ট্যারিফের কথা আমরা বলবো। ঠিক আছে, তো প্রথমে এক এক করে আসা যাক। যে প্রথমে আমরা বলবো যে সিম্পল ট্যারিফটা কি জিনিস। when there is a fixed rate per unit energy consumed, it is called a simple tariff or uniform rate tariff। মানে হচ্ছে কি 1 ইউনিট খরচ করলে কত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা বিল দিতে হবে, সেইটা হচ্ছে ফিক্সড।
এটা যদি হয় একে আমরা কি ট্যারিফ বলবো, একে আমরা বলবো সিম্পল ট্যারিফ। তো ইন দিস টাইপ অফ ট্যারিফ the price charged per unit it is constant, that is it does not vary with an increase in the number of units consumed. সিম্পল ট্যারিফে কি হবে, ধরো তুমি সিম্পল ট্যারিফ সিস্টেমে আছো, সিম্পল ট্যারিফ সিস্টেমে যদি তুমি 10 ইউনিট খরচ করো, যদি তোমার কাছে 5 টাকা পার ইউনিট নেওয়া হয়, ₹5 পার ইউনিট যদি খরচ করো, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার 50 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, ফ্ল্যাট রেট ট্যারিফ। তাহলে হচ্ছে তোমার 50 টাকা টোটাল খরচ হবে। এবার যদি তুমি এখানে 10 ইউনিটের জায়গায় 1000 ইউনিটও খরচ করো, তাহলে কি হবে, 1000 ইউনিট যদি খরচ করো, তাহলে 1000 ইউনিট খরচ করলে তোমার হচ্ছে 5 টাকা পার ইউনিটই থাকবে, এটা কিন্তু সেমই থাকবে, তোমাকে কত দিতে হবে, 5000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে যত ইউনিট, মানে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ইউনিটস, এমন নয় যে কম ইউনিট খরচ করলে তাতে ট্যারিফের রেটটা কম হবে, এরকম কিন্তু কনসেপ্টটা নয়। তাহলে সিম্পল ট্যারিফ যেটা আছে, সিম্পল ট্যারিফে হচ্ছে মানে ফিক্সড রেট পার ইউনিট এনার্জি কনজিউম, প্রত্যেক ইউনিট এনার্জি কনজিউম করলে একটা ফিক্সড টাকা পেমেন্ট করতেই হবে, একে বলা হয় সিম্পল ট্যারিফ অথবা ইউনিফর্ম রেট ট্যারিফ, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজটা কি, এটা হলো খুবই সিম্পল, এখানে বোঝার কিছুই নেই, যত বেশি ইউনিট খরচ করবে তত টাকা বেশি পেমেন্ট করতে হবে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেয়ার ইজ নো discrimination between the different types of consumers, since every consumer has to pay equally for the fixed charges, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম কনজিউমারের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাবে না, সমস্ত কনজিউমার একই এরকম ভাবে একটা ট্রিটেড হবে এই ট্যারিফ সিস্টেমে, সিম্পল ট্যারিফ সিস্টেমে। এবং দ্য কস্ট অফ ইউনিট ডেলিভার্ড ইজ হাই, এই সিস্টেমে যদি ট্যারিফ ক্যালকুলেট করা হয়, তাহলে যে কস্ট অফ ইউনিট হবে, এক ইউনিটের যে দাম হবে, সেটা কিন্তু অনেকটা বেশি হবে। স্যার কিন্তু পিএসবি স্যার আমাদের একবার পড়িয়েছিল, বলছিল যে মানে যেরকম ভাবে এমনি নর্মাল আমরা যে কনজিউমাররা যে রেটে পাই, কিন্তু তার থেকে যারা বড় বড় বাল্ক যেগুলো কনজিউমার আছে, মানে ওই ইন্ডাস্ট্রি বা এগুলো, তার থেকে বলছিল যে অনেক মানে পাওয়ারটার দামটা ওদের কাছে অনেক কম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো আলাদা, আমি তো বলছি মানে বিভিন্ন সিস্টেম আছে, ঠিক আছে, আমি বলিনি তো কোনটা কোন সিস্টেমে আছে, বুঝতে পেরেছো? ওই যে এখানে বললেন না, এভরি কনজিউমার হ্যাজ টু পে ইকুয়ালি, মানে না 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 সব না না, কনজিউমারকে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিম্পল ট্যারিফ সিস্টেম। আমি বলছি যে ট্যারিফের বিভিন্ন রকম সিস্টেম হয়, সেগুলো সম্পর্কে এখন বলা হচ্ছে, ঠিক আছে। এবার আমি বলিনি যে আমাদের যে WBSEDCL এর যে ট্যারিফ সিস্টেম, সেখানে এই 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 প্রসেসটা ফলো করা হয়, এটা তো বলিনি। আমি ট্যারিফ সিস্টেমের কথাগুলো বলছি, এটা হচ্ছে একটা সিস্টেম হতে পারে, ঠিক আছে, এই সিস্টেমও হয়। এবার কোথায় হয় বা এটার ইউজ হয় নাকি সেটা কিন্তু আমি বলিনি, মানে আমি বলতে চাইছি যে এরকম যদি ট্যারিফ একটা সিস্টেম আছে, সিম্পল ট্যারিফ, এটা ইউজ করা কিন্তু হয় না। আমাদের যে বর্তমানে যে ট্যারিফ সিস্টেম ইউজ করা হয়, সেটা কিন্তু এই সিম্পল ট্যারিফ সিস্টেম নয়। সিম্পল ট্যারিফ হলে কি হতো, তুমি ধরো 5 ইউনিট খরচ করলে তোমাকে 5 টাকা পার ইউনিট হলে 25 টাকা দিতে হতো, আবার তুমি 100 ইউনিট খরচ করলে তোমাকে 500 টাকা দিতে হতো, এরকম কি হয়? এরকম তো হয় না। মানে কি হয়, প্রত্যেকটা স্ল্যাব থাকে, স্ল্যাব অনুযায়ী রেটটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সিম্পল ট্যারিফ কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করা হয় কিন্তু না। স্যার ভাগটা তো স্যার এখন করে দিয়েছে, আগে তো এরকম মানে সিম্পল ট্যারিফ, এই মানে আমাদের ডোমেস্টিক যে রেঞ্জটা নেওয়া হতো সেটা সিম্পল ট্যারিফই তো নেওয়া হতো স্যার আগে। হ্যাঁ, মানে এটা এটা আগে মানে প্রথম একদম যখন এতটা অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স এইসব পাওয়ার ইকোনমিক্স এর ব্যাপার আসেনি, তখন হয়তো সিম্পল ট্যারিফে নেওয়া হতো, ঠিক আছে। সিম্পল ট্যারিফ হতো একদম প্রথম থেকে, প্রথম দিককার যে ইলেকট্রিসিটি, সেই সময় এই ট্যারিফ সিস্টেম ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এই সিম্পল ট্যারিফ সিস্টেম ব্যবহার করা হয় না, ঠিক আছে। এরপরে আসছে কি, এরপরে আসছে ফ্ল্যাট রেট ট্যারিফ, ঠিক আছে। আমি আসবো, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কিরকম কি খরচ লাগে সেটা তোমাদেরকে আমি ট্যারিফের যে অর্ডার আছে সেই অর্ডার দেখিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোথায় কত কিরকম খরচ লাগবে। এবার আসছে ফ্ল্যাট রেট ট্যারিফ। ফ্ল্যাট রেট ট্যারিফটা কি, when different types of consumers are charged at different uniform per unit rates, then it is called as flat rate tariff, ঠিক আছে। বিভিন্ন ধরনের কনজিউমারকে বিভিন্ন ইউনিফর্ম রেটে চার্জ করা হয়। এবার দেখো, ইন দিস সিস্টেম দ্য কনজিউমার আর গ্রুপড ইনটু ডিফারেন্ট ক্লাসেস and each class of consumer are charged at different uniform rates. For example, the flat rate per kWh for lighting load may be
₹5, ধরা যাক লাইটিং লোডের জন্য 5 টাকা পার ইউনিট, whereas it may be slightly less, say 4.5 kW per kWh for power loads. Power loads মানে ধরো যেখানে মোটর চালানো হচ্ছে, মোটর জাতীয় লোড যেখানে আছে সেখানের জন্য হয়তো ধরো 4.5 টাকা পার ইউনিট। ঠিক আছে, এই যে ডিফারেন্ট ক্লাসেস অফ কনজিউমার্স are made by taking into account their diversity and load factor, তাদের কি ডাইভার্সিটি আছে এবং তাদের লোড ফ্যাক্টর কিরকম আছে তার উপরে নির্ভর করে এই রেটগুলোকে ডিসাইড করা হয়। ঠিক আছে, মানে কি ধরো যেখানে শুধু লাইটিং এর জন্য কেউ কানেকশন নিয়েছে সেখানে আমি 5 টাকা পার ইউনিট নেব, আবার কেউ মোটরের জন্য চালানোর জন্য নিয়েছে তার কাছে আমি 4 টাকা পার ইউনিট নেব। এরকম বিভিন্ন ক্লাস অফ কনজিউমারের কাছ থেকে বিভিন্ন রেটে নেওয়া হবে, কিন্তু যার কাছ থেকে নেওয়া হবে মানে লাইটিং লোড যে নিচ্ছে তার কাছে 5 টাকাটা ইউনিফর্ম, মানে সে যদি 1 ইউনিটও খরচ করে সে 5 টাকা পার ইউনিট রেটেই দেবে, আবার যদি সে 1000 ইউনিটও খরচ করে 5 টাকা পার ইউনিটেই দেবে। ঠিক আছে, তাহলে তো দেখে বেড়াতে হবে যে কে কোন ধরনের লোডের জন্য ইউজ করছে, তাহলে তো সব একটা করে। এটা একটা সিস্টেম। ঠিক আছে, আমি বলছি মানে ফ্ল্যাট রেট সিস্টেম, মানে এখানে হয়তো তোমাকে ক্লাসিফাই করে দেবে, ধরো স্ট্রিট লোড মানে স্ট্রিট লাইটিং যেটা আছে, ধরো স্ট্রিট লাইটিং, হ্যাঁ রাস্তার যে লাইট জ্বলে সেই লাইটিংটাকে কি লাইট, সেখানে তো আর কেউ তোমার মানে ফ্যান চালাবে না। স্ট্রিট লাইটিং এর জন্য যে কানেকশন ধরো পঞ্চায়েত থেকে বা ধরো পুরসভা এলাকা হলে পুরসভা থেকে নেয়, তো সেগুলোতে তো ধরো কেউ মানে লাইট ছাড়া অন্য কিছু জ্বালাবে না। এবার ওইটা হচ্ছে স্ট্রিট লাইটিং এর জন্য একটা রেট হয়তো আছে, স্ট্রিট লাইটিং এর জন্য এই রেটে আমরা ইলেকট্রিসিটির ট্যারিফ ডিসাইড করা হলো। ঠিক আছে, এরকম ভাবে। আবার ধরো কোনো ফ্যাক্টরিতে মেনলি কি লোড চলে, ফ্যাক্টরিতে মেনলি হচ্ছে মোটর টাইপের লোড, পাওয়ার লোড, তাহলে ফ্যাক্টরির জন্য একটা ধরনের লোড হলো। ঠিক আছে, এরকম সিস্টেম হতে পারে। এবার এখন WBSETCL এর যে ট্যারিফ সিস্টেম সেইটাতে এক্স্যাক্টলি কি করা হয় সেটা জানতে গেলে আমাকে দেখতে হবে ওদের যে ট্যারিফ সিস্টেম যেটা আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, সেটা আমি আজকে দেখাবো না, ওটা আমি কালকে দেখাবো। আমি আজকে খালি বিভিন্ন রকমের যে ট্যারিফ সিস্টেম যেটা আছে সেগুলোর নামগুলো খালি বলবো এবং কোনটাতে কি প্রসেস ফলো করা হয় সেটা বলবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা বললাম সিম্পল ট্যারিফ, তারপরে আমরা বললাম কি ফ্ল্যাট রেট ট্যারিফ। ফ্ল্যাট রেট ট্যারিফে কি হয়, বিভিন্ন ধরনের কনজিউমারকে বিভিন্ন রেটে চার্জ করা হয়। নেক্সট আসছে আমার ব্লক রেট ট্যারিফ। ব্লক রেট ট্যারিফটা কি হয়, এটাও কিন্তু পুরনো কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু বর্তমানে করা হয় না। ব্লক রেট ট্যারিফটা যদি পড়ে দেখো, when a given block of energy is charged at a specific rate and the succeeding blocks are charged at progressively reduced rate, then it is called as block rate tariff. এটাই হচ্ছে একদম প্রথম থেকে যে আইডিয়াল ডেফিনেশন চলে আসছে ব্লক রেট ট্যারিফের। এইটা মানে কি, প্রথম সার্টেন একটা অ্যামাউন্ট অফ এনার্জি কনজাম্পশন পর্যন্ত, ধরো 100 ইউনিট পর্যন্ত সাপোজ হচ্ছে মানে কম টাকা নেওয়া হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো যত বেশি সে কনজিউম করবে তার কাছ থেকে কম টাকা নেওয়া হবে। কিন্তু এই প্রসিডিওর কিন্তু বর্তমানে ফলো করা হয় না। আগেকার দিনে যখন যেটা কি ছিল, তখন হচ্ছে ইলেকট্রিসিটি নতুন এসেছিল এবং তখন মানে মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে যাতে বেশি করে লোক ইলেকট্রিসিটি কনজাম্পশন করে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য প্রথমে ছিল। তার জন্য বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজাম্পশনে উৎসাহিত করবার জন্যই এই ট্যারিফ সিস্টেমটা ছিল। কিন্তু এখন কিন্তু উল্টোটাই হয়, এখন হচ্ছে তুমি যদি যত কম করবে তত কিন্তু কম রেটে ট্যারিফটা পে করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো ব্লক রেট ট্যারিফে কি হয়, দ্য এনার্জি কনজাম্পশন is divided into blocks and price per unit is fixed in each block. প্রত্যেকটা ব্লকের একটা করে প্রাইস ফিক্স করে দেওয়া হয়। দ্য প্রাইস পার ইউনিট ইন দ্য ফার্স্ট ব্লক ইজ দ্য হাইয়েস্ট, প্রথম ব্লকে সব থেকে বেশি, and then it is progressively reduced in successive blocks. ঠিক আছে, তারপর থেকে ক্রমশ কমতে থাকে। ফর এক্সাম্পল, ইন দ্য ফার্স্ট 30 ইউনিটস টু বি চার্জড অ্যাট ₹6 পার ইউনিট, 6 টাকা পার ইউনিট ধরো। নেক্সট 25 ইউনিট ধরো 5 টাকা পার ইউনিট, রিমেনিং অ্যাডিশনাল ইউনিট ধরো 3 টাকা পার ইউনিট। এরকম যদি একটা সিস্টেম হয় তাকে আমরা ব্লক রেট ট্যারিফ বলতে পারি। ঠিক আছে, এবার দেখো দ্য অ্যাডভান্টেজ অফ সাচ ট্যারিফ ইজ দ্যাট দ্য কনজিউমার গেটস ইনসেন্টিভ ফর কনজিউমিং মোর ইলেকট্রিক্যাল এনার্জি। যত বেশি সে ইলেকট্রিসিটি কনজিউম করবে তত সে বেশি ইনসেন্টিভ পাবে। ইনসেন্টিভ পাবে মানে কি, কম টাকা তাকে পার ইউনিটে দিতে হবে। দ্য ইনক্রিজ ইন লোড ফ্যাক্টর ইন দ্য সিস্টেম অ্যান্ড হেন্স দ্য কস্ট অফ জেনারেশন ইজ রিডিউসড। এটা কেন করা হতো, এটার কারণ হচ্ছে লোড ফ্যাক্টরটাকে বাড়ানোর দরকার ছিল। লোড ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের অ্যাভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, অ্যাভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, একেই আমরা বলবো লোড ফ্যাক্টর, এলএফ। এলএফ মানে হচ্ছে লোড ফ্যাক্টর, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাভারেজ
বাই ম্যাক্সিমাম, এভিজি লিখলাম, অ্যাভারেজ বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে, অ্যাভারেজ বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এবার যদি ধরো তোমার বেশিরভাগ কনজিউমারই কম পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে, কে কখন বেশি করবে তার ঠিক নেই, তাহলে কি হবে, অ্যাভারেজ ডিমান্ডটা আমার কমে যাবে। অ্যাভারেজ ডিমান্ড কমে গেলেও আমাকে ম্যাক্সিমাম ডিমান্ড মানেটা কি, ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্টের যে ক্যাপাসিটি, এটা তো একটা ম্যাক্সিমাম আমাকে রাখতে হবে। এবার হচ্ছে যদি আমার অ্যাভারেজ ডিমান্ড কম হয় এবং ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি হয়, তাহলে লোড ফ্যাক্টরটা কি হবে, কমে যাবে, লোড ফ্যাক্টরের ভ্যালু কম হবে। কিন্তু পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে তো আমার সেই বেশি খরচই করতে হয়েছে, কিন্তু তার সেই অনুপাতে অ্যাভারেজ ডিমান্ড কম হওয়ার জন্য আমরা ঠিকমতো রেভিনিউটা পাবো, ঠিকমতো আমাদের মানে কালেকশন হবে না, ঠিক আছে, তাহলে অসুবিধা। সেই কারণে কি করা হতো না, যাতে করে বেশি পরিমাণে লোকে ইলেকট্রিসিটি কনজিউম করে তার জন্য তাকে উৎসাহিত করা হতো। উৎসাহিত করবার জন্য প্রথমে কম রেট, তারপরে যে পরবর্তী ব্লক যেগুলো আছে সেগুলোতে আরো কম রেট, মানে প্রথম ব্লকে যা রেট তার পরবর্তী ব্লকগুলোতে আরো করে কম রেট ইম্পোজ করা হতো, তাতে সিস্টেমের যে লোড ফ্যাক্টর সেটা আরো ইমপ্রুভ হতো। এটার জন্য ব্লক রেট ট্যারিফ সিস্টেম ইম্পোজ করা হয়েছে, ঠিক আছে। তো এছাড়াও আরো কয়েকটা ট্যারিফ সিস্টেম আছে, ঠিক আছে, এগুলো আমি পরের দিন ডিসকাস করব। 2 পার্ট ট্যারিফ যেটা আছে, ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ, আর আছে আমাদের 3 পার্ট ট্যারিফ। এই ট্যারিফ সিস্টেমগুলো আমি পরের দিন আলোচনা করব, এবং তারই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে WBSEDCL এর যে ট্যারিফ সিস্টেম সেখানে কি প্রসেস ফলো করা হয়, ঠিক আছে, কি ধরনের কনজিউমারের ক্ষেত্রে কি রকম ট্যারিফ সিস্টেম ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, কারো কিছু ডাউট আছে বলো। না স্যার, এমনি স্যার আচ্ছা, একটা কোশ্চেন। হ্যাঁ, তুমি যেটা বলছিলে লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টরটা তো বুঝতে পারলে। হ্যাঁ স্যার। লোড ফ্যাক্টর মানে কি, লোড ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। লোড ফ্যাক্টর এটাকে আমরা বলবো লোড ফ্যাক্টর, ঠিক আছে। আর একটা কি ফ্যাক্টরের কথা তুমি বললে, ভালো না কম হওয়া ভালো? লোড ফ্যাক্টর বেশি হওয়া ভালো। লোড ফ্যাক্টর বেশি হলে কি হবে, তুমি ধরো পাওয়ার প্ল্যান্টটা সেট আপ করলে 500 মেগাওয়াট আওয়ারের, ধরো তোমার 500 মেগাওয়াটের ক্যাপাসিটি যুক্ত একটা পাওয়ার প্ল্যান্ট বানালে, ঠিক আছে। এবার যদি তোমার লোড ফ্যাক্টর ধরো তোমার 100, মানে ধরো তোমার ম্যাক্সিমাম যেটা ডিমান্ড হলো তাহলে কত, 500। এবার যদি অ্যাভারেজ ডিমান্ড তোমার 100 হয়, তার মানে কি তুমি অ্যাভারেজ 100 মেগাওয়াট জেনারেট করছো, কিন্তু ক্যাপাসিটি কত করে রেখেছো, 500 মেগাওয়াটের। মানে কি তুমি বেশি একটা খরচ করে একটা বড় পাওয়ার প্ল্যান্ট বানিয়ে রেখেছো, কিন্তু সেই অনুপাতে পাওয়ার জেনারেশনের প্রয়োজনীয়তা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল যে আমি ইনভেস্ট করলাম 500 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টটা বানাতে, সেটা ঠিকমতো রিয়েলাইজেশন হবে কি। কিন্তু যদি আমার অ্যাভারেজ ডিমান্ডটা বেশি হয়, ধরো 500 মেগাওয়াটের বানিয়েছো আর অ্যাভারেজ ডিমান্ড হচ্ছে ধরো 400 মেগাওয়াট, তার মানে কি, তার মানে তুমি যেরকম ক্যাপাসিটির বানিয়েছো সেই ক্যাপাসিটিরই মোটামুটি তুমি ডিমান্ড রেজ করতে পারছো, মানে সেই যত বেশি ডিমান্ড রেজ করবে তত তো বেশি ট্যারিফ হবে, মানে তত বেশি তো কালেকশন হবে, তত বেশি তো টাকা কনজিউমারের কাছ থেকে উঠে আসবে, ঠিক আছে। তো যেটা আমাদের পাওয়ার জেনারেশন কোম্পানির হিসাব থেকে যদি আমরা দেখি, তাহলে লোড ফ্যাক্টর যে ভ্যালুটা, লোড ফ্যাক্টরের ভ্যালুটা যত বেশি হবে ততই ভালো, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের ডিমান্ড ফ্যাক্টর, যেটা বলছিলে, ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিমান্ড কত আর হচ্ছে আমাদের কানেক্টেড লোড কত। স্যার এটা জিজ্ঞেস করলাম কারণ স্যার ওই যেই কিছু কোশ্চেন গুলো দেখছিলাম স্যার, ওই এসএসসি একটা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয় না, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে স্যার ওখানেই দেখলাম যে এই দুটো দিয়ে দুটো অঙ্ক দিছিল, একটা লোড ফ্যাক্টর একটা ডিমান্ড ফ্যাক্টর। আচ্ছা, মানে ধরো এরকম ডিমান্ড ফ্যাক্টর জিনিসটা কি আমি একটু বলে দিই। ধরো ডিমান্ড ফ্যাক্টর, ধরো তোমার ঘরে, হ্যাঁ, তোমার ঘরে কটা লাইট আছে, কটা ফ্যান আছে তুমি তো জানো, ঠিক আছে। তাহলে তুমি তাদের ওয়াটেজ গুলোও জানো, জানো তো। ধরো ফ্যান কটা কত সেগুলো তুমি জানলে, তাহলে তোমার কানেক্টেড লোড কত সেটা তুমি হিসাব করে নিতে পারবে। যদি ধরো ধরে নিই তোমার ঘরে হচ্ছে দুটো ফ্যান আছে, দুটো লাইট আছে, ঠিক আছে। দুটো ফ্যানের ধরো লোড ধরলাম আমি 60 × 2, মানে হচ্ছে ধরো তোমার 120 ওয়াট, আর ধরো দুটো লাইট আছে টিউব লাইট 40 ওয়াটের দুটো, তাহলে 2 × 40 মানে ধরলাম 80, 80 প্লাস 200, সরি 80 প্লাস 120 মানে 200 ওয়াট, এটা হয়ে গেল তোমার কানেক্টেড লোড। এবার হচ্ছে ধরো তুমি কখনোই দুটো লাইটকে একসঙ্গে জ্বালাও না, তোমার হতে পারে যে তোমার দুটো ফ্যান
মানে সবসময় কি একসঙ্গে জ্বলবে এরকম তো নয়, মানে না এমন স্যার। তো হতে পারে যে ম্যাক্সিমাম এক সময় কতগুলো জ্বলতে পারে। ধরো তোমার ঘরে ম্যাক্সিমাম হয়তো দুটো ফ্যান একসঙ্গে চলতে পারে আর একটা লাইট বড় জোর একসঙ্গে জ্বলতে পারে, ঠিক আছে? তাহলে কি দুটো ফ্যানের লোড কত, 120 প্লাস হচ্ছে একটা লাইট মানে হচ্ছে কত, 40, মানে হচ্ছে 160। 120 প্লাস 40 মানে হচ্ছে 160। তাহলে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড হলো 160 ওয়াট, আর তোমার কানেক্টেড লোড কত, 200 ওয়াট। তাহলে তোমার ডিমান্ড ফ্যাক্টর কত, 160/200। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ডিমান্ড ফ্যাক্টর। তো এটা আমি তোমার ঘরের এক্সাম্পল দিয়ে বললাম, এটা একটা টোটাল সিস্টেমেরও বলা যেতে পারে এরকম। ঠিক আছে, টোটাল সিস্টেমের আর ক্ষেত্রেও স্যার আমরা এরকম ভাবে ডিমান্ড ফ্যাক্টরটা বার করতে পারি। ম্যাক্সিমাম ডিমান্ডটা একবার বলুন, বুঝলাম না ঠিক। ম্যাক্সিমাম ডিমান্ড মানে হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টে ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট সময়ে, পাওয়ার মানেটা কি, পাওয়ার মানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কত মেগাওয়াট জেনারেটেড হয়েছে। ঠিক আছে, মানে ধরো একটা প্ল্যান্ট, একটা জেনারেটর আছে, তার মানে ধরো একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে তোমার ধরো 150 মেগাওয়াটের 4টে ইউনিট আছে, তাহলে ম্যাক্সিমাম কত সেখানে জেনারেট করা যায়? ম্যাক্সিমাম কত জেনারেট করা যায় বলো? 600 মেগাওয়াট। 150 × 4 মানে হচ্ছে 600 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে তোমার, তুমি যে পাওয়ার প্ল্যান্টটা বানিয়েছো, তুমি ধরে নিচ্ছ যে ম্যাক্সিমাম আমার ডিমান্ড হতে পারে এই 600 মেগাওয়াট, তার জন্য তুমি 600 মেগাওয়াটের টোটাল 4টে বানিয়ে বসিয়েছো, তাছাড়া তো বসাতে না না। তাহলে এই 600 মেগাওয়াটটা হলো তোমার ম্যাক্সিমাম ডিমান্ড, এটা তুমি ম্যাক্সিমাম ডিমান্ডকে মিট করতে পারবে। ঠিক আছে, 600 মেগাওয়াট যদি তোমার পাওয়ারের দরকার হয়, ওই পাওয়ার প্ল্যান্ট দিয়ে তুমি দিতে পারবে, বুঝতে পারলে? কিন্তু ধরো ওই পাওয়ার প্ল্যান্টে যে লোড কানেক্টেড আছে, যত সমস্ত লাইন ফাইন সব জুড়ে আছে, সব লাইন মিলিয়েও কখনোই 300 মেগাওয়াটের বেশি ওঠে না। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কখনোই 300-র বেশি যায় না। তার মানে অ্যাভারেজ ডিমান্ড তোমার কত হচ্ছে, মানে কখনো হয়তো 400-500 গেল, কিন্তু কখনো আবার 150 চলে এলো। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমাকে কি করতে হবে, তাদের অ্যাভারেজ 24 ঘন্টার হিসাবে অ্যাভারেজটা আমাকে হিসাব করতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড। ঠিক আছে, এমন হতে পারে তো 24 ঘন্টার মধ্যে কখনো 150 মেগাওয়াট ডিমান্ড, কখনো ধরো 600 মেগাওয়াট, 550 মেগাওয়াট ডিমান্ড, কখনো আবার 400 মেগাওয়াট ডিমান্ড, এরকম কম বেশি তো হতেই থাকে দিনের 24 ঘন্টায়, এটা পাল্টাতে থাকবে, প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছে, কিন্তু একটা অ্যাভারেজ ভ্যালু তো থাকবে। সেই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা বলবো অ্যাভারেজ ডিমান্ড। আর ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ কতটা ওখান থেকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আপনি ঘরে স্যার যেটা এক্সাম্পল ডাইভার্সিটি দিলেন না, যে ফ্যাক্টরটা। দুটো ফ্যান আর দুটো লাইট, তার মধ্যে দুটো ফ্যান আর একটা লাইট জ্বলতে পারে, এরকম হুম। কেন? না না, এটা আমি ঘরে বলছি, আমি এক্সাম্পল হিসাবে বলছি। তোমার ঘরে হয়তো তুমি সবকিছু জ্বালাও, কিন্তু ধরো একটা টোটাল সিস্টেমে যত কানেক্টেড লোড হয়ে আছে, যত ঘরে যত লোড চলে আছে কানেক্টেড হয়ে আছে, সবাই কি সব লোড একসঙ্গে চালাবে? এটা তো সম্ভব নয় না। সবার ঘরে ধরো মানে অনেক কিছু লোড আছে, কিন্তু সমস্ত লোড একসঙ্গেই তো আর করবে না। ঠিক আছে, আমি এটাই বলতে চাইছি, আমি ওটা এক্সাম্পল হিসাবে বললাম। আর চালালেও স্যার তো ওটা ডিমান্ড ফ্যাক্টর তখন 1 হবে, যদি ম্যাক্সিমাম হ্যাঁ আর হ্যাঁ কানেক্টেড লোড একসাথে 1 হয়ে যাবে হ্যাঁ, তখন। 1 হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনোই হবে না, মানে প্র্যাকটিক্যালি হয় না, হলে 1 হবে, কিন্তু ঠিকই। আর স্যার ডাইভার্সিটি ফ্যাক্টরটা কি? ডাইভার্সিটি মানে হচ্ছে তোমার সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডস, ঠিক আছে, ডিভাইডেড বাই কানেক্টেড ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য হোল সিস্টেম। ঠিক আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর এর মানে হচ্ছে তোমার যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে কানেক্টেড ম্যাক্সিমাম। স্যার মানে ওই যে যেটা লাইট আর ফ্যান দিয়ে বলছিলেন, তার মানে ওই যে একটা ফ্যানের ম্যাক্সিমাম হ্যাঁ ডিমান্ড কতটা, ওটা হচ্ছে ধরুন হ্যাঁ 60 ওয়াট বললাম। তারপরে হ্যাঁ, ধরুন আর একটা ওটা ধরো ফ্যানের ওটার 60, তাহলে 60 + 60 মানে 120। তারপরে হ্যাঁ, তারপরে ওই টিউবলাইট গুলো দুটো 40 40 80, তার মানে মানে এটা 200 এটা ওয়াট। অ্যাকচুয়ালি বলতে পারো ডিমান্ড ফ্যাক্টরটা ডাইভার্সিটি ফ্যাক্টরের অপোজিটও, মানে রেসিপ্রোকালও বলা যেতে পারে। ঠিক আছে, কারণ দেখো ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য সিস্টেম তোমার কত হবে, ম্যাক্সিমাম আগের এক্সাম্পল যেটা বলছিলাম, ম্যাক্সিমাম ডিমান্ড কত হচ্ছিল, 160 ওয়াট হচ্ছিল, তাই তো? আর অন্যদিকে তোমার সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কানেক্টেড লোড যদি আমরা বলি, তাহলে কত হচ্ছিল, 200 হচ্ছিল। তাহলে তোমার ডিমান্ড ফ্যাক্টর হচ্ছিল কত, 160/200, সেটা তুমি ডিমান্ড ফ্যাক্টর পাচ্ছিলে। কিন্তু ডাইভার্সিটি ফ্যাক্টরের সমান কি করবে, প্রথমে এই 200টাকে উপরে লিখবে, মানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, মানে হচ্ছে ধরো দুটো ফ্যানের জন্য 120 প্লাস 2 × 40 মানে 80, মানে 200, এটা তুমি উপরে লিখলে। আর ডিভাইড করলে কাকে দিয়ে, ডিভাইড করলে ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য সিস্টেম, কানেক্টেড ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য সিস্টেম, যেটা সাপোজ তোমার 160, তাহলে 160 দিয়ে ভাগ করলে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই ডিমান্ড ফ্যাক্টরও বলা যেতে পারে ডাইভার্সিটি ফ্যাক্টর। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর স্যার আর একটা জিনিস বলছি স্যার, যে
যদি পাওয়ার ফ্যাক্টর কোনো রকম যদি কোনো একটা সিস্টেমের ইমপ্রুভ করা যায়, তাহলে কি হ্যাঁ। স্যার ওই যে আমার এনার্জি কনজাম্পশন মানে যে আমার যে পরিমাণ বিলটা আসছিল, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি আমি একটু ল্যাগিং থেকে লিডিং করি, তাহলে একটু বিলটা কম আসবে না? ল্যাগিং থেকে মানে তুমি লিডিং পাওয়ার ফ্যাক্টর তুমি চালাবে কি করে? তোমার লিডিং ঘরে মানে যত- বলছি যে একটু ইমপ্রুভ করতে চাইছি, মানে হ্যাঁ, ধরুন একটা ইমপ্রুভ ক্যাপাসিটার, করলে অবশ্যই ইমপ্রুভ হবে, ঠিক আছে? যত ইমপ্রুভ তাহলে করবে তো আমার তত বিলটাও কম আসবে। হ্যাঁ বিল কম আসবে। আসবে তো, আমি পরবর্তী যে ট্যারিফ সিস্টেম গুলো পড়াবো ওখানে আছেও, দেখবে, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টরের কথা আছে ওখানে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মিটিং আমি স্টপ করছি, রেকর্ডিং।